আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি নাদিরা আশরাফ। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। কোটালীপাড়ায় শেখ হাসিনাকে হত্যা চেষ্টা মামলায় 10 জনের মৃত্যুদণ্ড বহাল। দেশ ও নারী নেতৃত্বের বিরুদ্ধে ওই ঘটনা হাইকোর্টের পর্যবেক্ষণ। আল জাজিরার রিপোর্ট অনলাইন প্ল্যাটফর্ম থেকে সরানোর নির্দেশ হাইকোর্টের। স্বামীসহ 4 জনের বিরুদ্ধে কাল রাষ্ট্রদ্রোহ মামলার আদেশ। জিয়াউর রহমানের খেতাব বাতিল করলে হাত পুড়ে যাবে, হুঁশিয়ারি বিএনপির। সরকার কারো উপর নির্ভরশীল নয় বলেছেন ওবায়দুল কাদের। রেজিস্ট্রেশন করেও মেসেজ না পাওয়ার কারণ সার্ভার ডাউন বলেছেন সমন্বয়কারীরা। এ মাসেই আসছে টিকার দ্বিতীয় চালান, জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উপর হামলাকারীদের গ্রেপ্তারে 7 দিনের আলটিমেটাম। সিলেটে উচ্ছেদকে ঘিরে সংঘর্ষ, পুলিশ সহ আহত 10। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। গোপালগঞ্জের কোটালীপাড়ায় বোমা পুঁতে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা চেষ্টা মামলায় 10 আসামির মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। জঙ্গিরা এদেশের অসাম্প্রদায়িক চেতনা ধ্বংস করতে চায়। এ ধরনের জঙ্গিদের আশ্রয় প্রশ্রয় দেওয়ার কোনো সুযোগ নেই বলে পর্যবেক্ষণ আদালতের। গোপালগঞ্জের কোটালীপাড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা চেষ্টা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত 10 জঙ্গির ডেথ রেফারেন্স ও আসামিদের আপিলের রায় দেন বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মোহাম্মদ বদরুজ্জামানের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল বেঞ্চ। বহাল রাখেন 10 জঙ্গির মৃত্যুদণ্ড। সেই সাথে মেহেদী হাসান ওরফে আব্দুল ওয়াদুদকে যাবজ্জীবন কারাদণ্ড, মহিবুল্লাহ ওরফে মফিজুর রহমান ও মোহাম্মদ আনিসকে 14 বছরের সশ্রম কারাদণ্ড বহাল রাখা হয়েছে। বেকসুর খালাস দেয়া হয়েছে সারোয়ার হোসেনকে। রায়ে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপক্ষ। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে হত্যার অপপ্রয়াস করা হয়েছিল। আজকে দীর্ঘদিন পরে হাইকোর্ট ডিভিশনে এই মামলার রায়টি হলো। এই রায়ে 10 জনের যে মৃত্যুদণ্ড এইটি বহাল থাকবে। যাবজ্জীবন একজনকে দেয়া হয়েছে, সেইটিও বহাল থাকবে। আর 14 বছর যে 3 জনকে দেয়া হয়েছিল, 2 জনের সাজা বহাল থাকবে। শুধুমাত্র একজন বেকসুর খালাস হবে। জাতিকে পিছিয়ে দিতেই এ ধরনের ঘটনা বলে পর্যবেক্ষণ আদালতের। এই জঙ্গিরা নারী নেতৃত্ব পছন্দ করে না, এমন মন্তব্য করা হয়েছে রায়ে। অ্যাটর্নি জেনারেল AM আমিনুদ্দিন বলেন, এই রায় সব অপরাধীর জন্য সতর্কবার্তা। আদালত কতগুলো যে অবজারভেশনগুলো দিয়েছেন, এগুলো আমার মনে হয় আমাদের বিচার বিভাগের জন্য একটা ভবিষ্যতে অনেক বেশি কাজে লাগবে এবং বিচার বিভাগের বিচারের ক্ষেত্রে অনেক বেশি সহায়ক ভূমিকা পালন করবে। শুধু জঙ্গিবাদ না, সকল অপরাধীর জন্য এটা একটা সতর্কবার্তা যে অপরাধ করলে তার কিন্তু বিচার হবেই। আর যারা জঙ্গিবাদ বা অন্য ধরনের এই ধরনের অপরাধ করে তাদের জন্য আরও বড় সতর্কবার্তা যে এই দেশে ওদের স্থান নাই এবং ওদের বিচার হবে এবং বিচারের শাস্তি নিশ্চিত হবে। 2000 সালের জুলাইয়ে গোপালগঞ্জের কোটালীপাড়ায় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে 76 কেজি ওজনের একটি বোমা পুঁতে রাখা হয়েছিল। 2017 সালের 20 আগস্ট ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল 2 এই মামলায় হরকাতুল জিহাদের 10 নেতাকর্মীর ফাঁসি, একজনের যাবজ্জীবন ও 3 জনের 14 বছরের কারাদণ্ড দেয়। মুফতি হান্নান এ মামলার আসামি হলেও অন্য মামলায় আগেই তার মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। তাইমুর রশিদ, বাংলা ভিশন, ঢাকা। শীত মৌসুমে সি ক্রুজ চালু করতে মালদ্বীপের প্রস্তাব বিবেচনা করছে বাংলাদেশ। মালদ্বীপের হাইকমিশনার সিরুজ ইতমাত সামি গণভবনে দেখা করতে গেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একথা জানান। করোনার কঠিন সময়ে মালদ্বীপকে সহযোগিতা করায় কৃতজ্ঞতা জানান হাইকমিশনার। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন শ্রীলঙ্কার হাইকমিশনার সুদর্শন দীপাল সুরেশ সেনেভিরাতন। বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলগুলোতে আরও বিনিয়োগের আহ্বান জানান প্রধানমন্ত্রী। বিদেশিদের জন্য অনুকূল নীতিমালার সুবিধা নিতে শ্রীলঙ্কার ব্যবসায়ীদের পরামর্শ দেন। এরপর প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন মিশরের রাষ্ট্রদূত হায়থাম গোবাসি। এ সময় দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা ইস্যুতে আলোচনা করেন তারা। বাংলাদেশ প্রসঙ্গে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরায় প্রকাশিত সাম্প্রতিক তথ্যচিত্রটি দেশের সব সামাজিক যোগাযোগ মাধ্যম এবং OTT প্ল্যাটফর্ম থেকে সরিয়ে ফেলতে বিটিআরসিকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এদিকে বাংলাদেশ ও সরকারের সুনাম ক্ষুণ্ণ করে এই তথ্যচিত্র প্রচারের অভিযোগে শায়ের জুলকার নাইন, সামি ও ডেভিড বার্গম্যান সহ 4 জনের বিরুদ্ধে করা রাষ্ট্রদ্রোহ মামলার বাদীর জবানবন্দি রেকর্ড করা হয়েছে। এ বিষয়ে বৃহস্পতিবার আদেশ দেবে আদালত। গত 8 ফেব্রুয়ারি বাংলাদেশে আল জাজিরার সম্প্রচার বন্ধে নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী এনামুল কবির ইমন।
বুধবার 6 অ্যামিকাস কিউরি ও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তার বক্তব্য শোনার পর আবেদনটি নিষ্পত্তি করে আদেশ দেন বিচারপতি মোহাম্মদ মুজিবুর রহমান মিয়া ও বিচারপতি মোহাম্মদ কামরুল হোসেন মোল্লার ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ। তথ্যচিত্রটি সরিয়ে ফেলার জন্য বিটিআরসি ও সংশ্লিষ্ট সংস্থাগুলোকে প্রয়োজনে বিদেশি কোম্পানির সঙ্গে যোগাযোগের আদেশ দেন আদালত। বিটিআরসি কেন সেটাকে রিমুভ করছে না, ফার্দার দেখানো না যাওয়ার জন্য আমি নির্দেশ চেয়েছিলাম। মহামান্য আদালত আজকে নির্দেশনা দিয়েছেন অতি তার শীঘ্রই এই অবমাননাকর এবং যেটা সলিডারিকে আমাদেরকে করছে, হ্যাম্পার করছে, দেশের সার্বভৌমত্ব সহিংসতা নিয়ে প্রশ্ন তুলছে, সেগুলোকে রিমুভ করার জন্য অর্ডার দিয়েছে। বিটিআরসি এই কোর্টের ডিরেকশন অনুযায়ী ওই ওটিটি প্ল্যাটফর্ম বা সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা আছেন তাদেরকে ওইভাবে রিকোয়েস্ট করবে। এবং বিটিআরসি ফেসবুক এবং টুইটারের সাথে যারা যোগাযোগ রক্ষা করে যাচ্ছে তারা বাই দ্যাট টাইম আমার মনে হয় অলরেডি তারা হয়তো ইনফর্ম করে দিয়েছে। এটা হয়তো খুব শর্ট টাইমের মধ্যে আমরা ইফেক্টটা পেয়ে যাব। তবে বাংলাদেশে আল জাজিরার সম্প্রচার বন্ধের বিষয়ে কোনো আদেশ দেয়া হয়নি। তথ্যচিত্রটিকে বাংলাদেশের বিরুদ্ধে বিদেশি প্রোপাগান্ডা উল্লেখ করে এতদিন এর বিরুদ্ধে রাষ্ট্রের সব অঙ্গ প্রতিক্রিয়া না দেখানোয় বিরক্তি প্রকাশ করে হাইকোর্ট। এদিকে বুধবার সকালে ঢাকা মহানগর হাকিম আশেক ইমামের আদালতে শায়ের জুলকারনাইন সামি ও ডেভিড বার্গম্যান সহ 4 জনের বিরুদ্ধে মামলার আবেদন করেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের নির্বাহী সভাপতি আব্দুল মালেক ওরফে মশিউর মালেক। মামলার আবেদনে বলা হয়, আসামিরা পরস্পরের যোগসাজশে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশ ও সরকারের সুনাম ক্ষুণ্ণ করেছে। নেপথ্য থেকে কারো অর্থ যোগানের মাধ্যমে তারা বাংলাদেশের বিরুদ্ধে এই কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। আমি আশা করি পুলিশি তদন্তের মাধ্যমে নেপথ্য মদতদাতাদের, অর্থ যোগানদাতাদের উদ্ঘাটন করবে। মামলার অন্য আসামিরা হলো আল জাজিরা টেলিভিশনের ডিরেক্টর জেনারেল মোস্তফা সুইয়াগ, নেত্র নিউজের সম্পাদক তাসনিম খলিল। গত 1 ফেব্রুয়ারি রাতে অল দ্য প্রাইম মিনিস্টার্স মেন প্রতিবেদনটি প্রচার করে আল জাজিরা। শিহাব হোসেন, বাংলা ভিশন, ঢাকা। মিথ্যা অপবাদ ও বানোয়াট অপপ্রচারের বিরুদ্ধে তথ্যভিত্তিক জবাব দেওয়ার জন্য বিদেশে অবস্থিত মিশনে কর্মরত কূটনীতিকদের প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে আব্দুল মোমেন। ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত বঙ্গবন্ধু লেকচার সিরিজে এই আহ্বান জানান তিনি। পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেন, অনেকেই দেশের বিরুদ্ধে বানোয়াট নাটক প্রচার করছে। এ বিষয়ে জনমনে যাতে বিভ্রান্তি না হয় সেজন্য সবাইকে সতর্ক থাকার কথা বলেন তিনি। বঙ্গবন্ধু গণমানুষের নেতা ছিলেন উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আজীবন মানুষের অধিকার আদায়ে কাজ করেছেন তিনি। আন্দোলন সংগ্রামের জন্য জীবনের বেশিরভাগ সময় বঙ্গবন্ধু জেল খেটেছেন। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে শেখ হাসিনার নেতৃত্বে সরকার কাজ করছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। জিয়াউর রহমানের বীরুত্তম খেতাব বাতিল করলে সরকারের হাত জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতারা। তারা বলেন, মুক্তিযুদ্ধে জিয়াউর রহমান এক অবিচ্ছেদ্য অংশ। খেতাব বাতিল কিংবা ইতিহাস বিকৃত করে জিয়াউর রহমানকে মানুষের মন থেকে মুছে ফেলা যাবে না বলে মন্তব্য করেন তারা। দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বীরুত্তম খেতাব বাতিলের ষড়যন্ত্রের প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ করে বিএনপি। সমাবেশকে ঘিরে জাতীয় প্রেস ক্লাব এলাকায় কড়া অবস্থান নেয় পুলিশ। সমাবেশে বিএনপি নেতারা বলেন, জিয়াউর রহমানকে বাদ দিয়ে মুক্তিযুদ্ধের ইতিহাস হয় না। খেতাব বাতিল কিংবা ইতিহাস বিকৃত করে জিয়াউর রহমানকে মানুষের মন থেকে মুছে ফেলা যাবে না। কয়েকজন মাফিয়া, কয়েকজন সন্ত্রাসী পান্ডা তার খেতাব কেড়ে নিবে কি নিবে না, এইটা দিয়ে জিয়াউর রহমানের ঐতিহাসিক অক্ষয় অবদানকে মুছে ফেলা যাবে না। এই সরকার, তুমি যদি জিয়াউর রহমানের এই খেতাব, বীরুত্তম খেতাব বাতিলের চিন্তা করো, যদি বাতিল করো, এই সরকারের হাত জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। নেতারা অভিযোগ করেন, দুর্নীতি লুটপাটে নিমজ্জিত সরকারের পায়ের তলায় মাটি নেই জেনে বিরোধী দলের উপর দমন পীড়ন চালাচ্ছে। সরকারের বিদায়ে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা। কারা সেই জিয়ার খেতাব কেড়ে নিতে চায়? যারা কলকাতার থিয়েটার রোডে যুদ্ধ করেছিল, ঘুমের মধ্যে যুদ্ধ করেছিল, তারা রণাঙ্গনের মুক্তিযোদ্ধার শহীদ জিয়ার খেতাব কেড়ে নিতে চায়। যা করেছেন যথেষ্ট করেছেন, এবার দয়া করে থামেন, না হলে লুঙ্গিতে মালকোচা মারলেও কাজ হবে না। যখন আপনারা দৌড়াবেন
অন্য গ্রুপ তখন বলবে লুঙ্গি ডান্স, লুঙ্গি ডান্স, লুঙ্গি ডান্স। সেই দিনের জন্য প্রস্তুত থাকেন। জিয়াউর রহমানের দিক থেকে হাত সরিয়ে নেন, বেগম খালেদা জিয়ার দিক থেকে হাত সরিয়ে নেন। নেতাদের অভিযোগ, সমাবেশে আসতে নেতাকর্মীদের বাধা দিয়েছে পুলিশ, আটক করা হয়েছে অনেককে। অবিলম্বে নেতাকর্মীদের মুক্তির দাবি জানান বিএনপি নেতারা। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। সরকার এবং সাংবিধানিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে অপপ্রচার ও গুজব সৃষ্টিতে বিএনপি নিপুণ দক্ষতার পরিচয় দিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, আওয়ামী লীগ সরকার পরিচালনায় কারো উপর নির্ভরশীল নয়। সরকারের হাতিয়ার হচ্ছে একমাত্র জনগণ। নিজ বাসভবন থেকে নিয়মিত ব্রিফিংয়ে ওবায়দুল কাদের এসব কথা বলেন। সরকার এবং সাংবিধানিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে অপপ্রচার ও গুজব সৃষ্টিতে বিএনপি নিপুণ দক্ষতার পরিচয় দিচ্ছে। শেখ হাসিনা সরকার ও আওয়ামী লীগের শেকড় এদেশের মাটির অনেক গভীরে। আওয়ামী লীগ সরকার পরিচালনা কারো উপর নির্ভরশীল নয়। শেখ হাসিনা সরকারের একমাত্র হাতিয়ার বাংলাদেশের জনগণ। দেশে করোনায় মারা গেছেন আরও 16 জন। এ নিয়ে মোট মৃত্যু হল 8,314 জনের। এদিকে গণটিকাদানের 10ম দিনেও আগ্রহের কমতি ছিল না টিকা প্রত্যাশীদের। ভীতি কাটিয়ে টিকা নিতে আসেন রেজিস্ট্রেশন করা ব্যক্তিরা। তবে টিকা নেয়ায় অনীহা রয়েছে খেটে খাওয়া মানুষের মধ্যে। রেজিস্ট্রেশন করেও SMS না পাওয়ার অভিযোগ ছিল টিকা প্রত্যাশীদের। সার্ভার ডাউনকেই দুষছেন সমন্বয়কারীরা। বুধবার সারা দেশে 2,26,755 জন টিকা নিয়েছেন। দিন যতই গড়াচ্ছে ততই বাড়ছে টিকা প্রত্যাশীদের ভিড়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মোবাইলে SMS প্রাপ্তরাই আসেন ভ্যাকসিন নিতে। বিনা অর্থে টিকা নিতে পেরে খুশি সবাই। একটা ইঞ্জেকশন দিতে গেলে যেখানে 500 টাকা লাগে সেখানে বিনা পয়সা আমি দিয়ে গেলাম আমার একটা মরণব্যাধি একটা টিকা। রিয়েলি আই এম গ্রেটফুল। অনেকের কাছে শুনেছি যে অনেক ধরনের রিয়াকশনস হয়, বাট মানে ভ্যাকসিন যেহেতু এসেছে এটা দেওয়াটাই উচিত আমার মনে হয়। প্রথম দিকে দিয়ে ফেলাটাই সবথেকে সেফ। টিকা নিতে এসে ভোগান্তির কথা জানান অনেকেই। রেজিস্ট্রেশন করেও খুদে বার্তা না পাওয়ার অভিযোগ অনেকের। অভিযোগ স্বীকার করে সার্ভার ডাউনকেই দুষছেন সমন্বয়কারীরা। বিভিন্নভাবে বিভ্রান্ত আর কি, এক এক জায়গা থেকে এক এক রকম তথ্য পাই, সঠিক তথ্য পাই না আমরা। লিফলেট আকারে যদি আমাদের কাছে জানিয়ে দেওয়া হতো তাহলে আমরা এগুলি বুঝতে সুবিধা হতো। সার্ভারের সমস্যার কারণে অনেক সময় ডিউ টাইমে যাচ্ছে না, কিন্তু সবাই পাবে। যারা অনলাইন রেজিস্ট্রেশন করেছেন সবাই ডেট পাবেন। টিকা গ্রহণে অনীহা দেখা যায় খেটে খাওয়া মানুষের মধ্যে। টিকাদানের প্রক্রিয়া জটিল মনে করছেন অনেকেই। টিকা দেওয়ার প্রসেস জানি না দেখে বাবা, আমি মনে হয় কোথায় দেয় আর কোথায় কি করে আমি জানি না দেখে এখন পর্যন্ত দেয়নি। শুনতাছি মায়ের কাছে টিকা দিতেছে, টিকা আইছে, কিন্তু এখন পর্যন্ত তো আমাকে এলাকায় কেউ এখন পর্যন্ত যায় নাই। শুধু ভোটার আইডেন্টি কার্ড দিয়ে যদি মনে করেন টিকা নেওয়া যায় তো তাহলে সুবিধা হইতো, হয়তো আমরা তো ওইভাবে জানি না। অনলাইন রেজিস্ট্রেশনের পাশাপাশি অন স্পট রেজিস্ট্রেশনের সুযোগ দেওয়ার কথা জানানো হলেও অন স্পট রেজিস্ট্রেশন বন্ধই রয়েছে। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। চলতি মাসেই করোনা টিকার দ্বিতীয় চালান আসছে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। দুপুরে ঢাকা ডেন্টাল কলেজে জাতির পিতা বঙ্গবন্ধুর মুরাল উদ্বোধন করে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, সব ঠিক থাকলে এই মাসে 20 থেকে 25 লাখ টিকা দেশে এসে পৌঁছবে। তিনি আরও বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে প্রথম টিকা নেবার পর 3 মাস পর্যন্ত কার্যকর থাকে। তাই টিকার দ্বিতীয় ডোজ 8 সপ্তাহ পর দেয়া হবে। জাহিদ মালেক জানান, রেজিস্ট্রেশনের তুলনায় হাসপাতালের ধারণ ক্ষমতা কম হওয়ায় অনলাইনে রেজিস্ট্রেশন করার পরও SMS পেতে দেরি হচ্ছে। রেজিস্ট্রেশন করা সবাই টিকা পাবেন। এখন নিবন্ধন যেহেতু একটু স্লো হয়েছিল সেই জন্য আমরা এটা 40-এ নামিয়েছি। আমরা এটা 40-এর এখন বাড়িয়ে দিব না, কিন্তু এই মুহূর্তে কমিয়েও দিব না। এখন যেটা 40-এ আছে সেটা 40-এই থাকবে। আমরা আশা করতেছি যে আমরা 20 লাখ থেকে নিয়ে 25 লক্ষ ডোজ আমরা এই মাসে আমরা পাবো। এদিকে সচিবালয়ে ক্লিনিক ও হেলথ সেন্টারে করোনার ভ্যাকসিন নিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক ও তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। পরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, দেশের বেশিরভাগ এলাকায় মুক্তিযোদ্ধারা টিকা পাচ্ছেন। অন্যদিকে লজ্জা না পেয়ে বিএনপি নেতাদের ভ্যাকসিন নেওয়ার আহ্বান জানান তথ্যমন্ত্রী। ব্যাপক উৎসাহ উদ্দীপনার কারণে তাদের খুব লজ্জা হচ্ছে যে এই টিকা যে সফলভাবে প্রয়োগ করা হচ্ছে, মানুষ ব্যাপক উৎসাহে সেটি নিচ্ছে। এমনকি এত উৎসাহ যে সেটিকে সামাল দিতে আরও ব্যাপক
প্রস্তুতি নিতে হচ্ছে, সরকারকে নানা ধরনের ব্যবস্থা নিতে হচ্ছে। তো এতে তাদের চেহারাটা অনেক চুপসে গেছে, অনেক লজ্জা হচ্ছে। তা আমি তাদেরকে লজ্জা না পেয়ে আপনারাও টিকা নিন। সরকার সবার সুরক্ষা নিশ্চিত করার জন্য বদ্ধপরিকর। অগ্রাধিকার পাচ্ছি সারা দেশেই, এবং স্থানীয় প্রশাসন ওনাদেরকে টেলিফোন করে সংবাদ দিয়ে এনে দিয়েছেন। আমি যে আমার জেলার মধ্যে যেগুলো জানি, বিশেষ করে আমার জেলাগুলোর খবর আমি নিয়েছি। দু এক জায়গায় বাইরেও আলাপ হয়েছে এমনি ইউনূস সাহেবদের সাথে। ওনারা বলেছেন যে মুক্তিযোদ্ধারা প্রায় সকলেই ইতিমধ্যেই নেওয়া হয়ে গেছে। ওরা খুব আনন্দের সাথে এবং দল বেঁধে এসে নিয়েছে। বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলা ও মারধরের ঘটনায় জড়িতদের গ্রেফতারে বিক্ষোভ ও অবরোধ কর্মসূচি 7 দিনের জন্য স্থগিত করেছেন শিক্ষার্থীরা। এতে ঢাকা কুয়াকাটা মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে। দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। আর দোষীদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। মঙ্গলবার রাতে বরিশাল মহানগরীর রূপাতলী হাউজিংয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মেসে হামলা চালায় রূপাতলী বাস স্ট্যান্ডের পরিবহন শ্রমিকরা। আহত হয় 11 শিক্ষার্থী। ঘটনার প্রতিবাদে বুধবার সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের সামনে সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। ফলে দক্ষিণাঞ্চলের সাথে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। এ সময় একটি বাসে আগুন ধরিয়ে দেওয়া হয়। শিক্ষার্থীদের অভিযোগ, একাধিকবার ছাত্রদের উপর হামলা চালিয়েছে পরিবহন শ্রমিকরা। গতকালকেও আমাদেরকে আশ্বাস দেওয়া হয়েছিল যে এর সুষ্ঠু বিচার আমরা পাবো। এরপরে আমরা সেই আশ্বাসের পরিপ্রেক্ষিতে আমাদের আন্দোলন প্রত্যাহার করেছিলাম। আমাদের নিরাপত্তা কোথায়? কাল রাতে প্রশাসনের কোনো খোঁজ ছিল না, না স্থানীয় প্রশাসন, না পুলিশ, না আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। আমাদের ভাইদেরকে যারা পঙ্গু করেছে তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করে একদম সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। যারা বিচ্ছিন্ন ঘটনা ঘটিয়েছে, পুলিশ প্রশাসনের কাছে আহ্বান, ওনারা যেন প্রকৃত দোষী যারা আছে তাদেরকে খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসেন। ঘটনা তদন্ত করে দোষীদের সাজা নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন উপাচার্য। আর অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ অত্যন্ত সহনশীল এবং ধৈর্য নিয়ে কাজ করতেছে, যাতে যেহেতু তারা ইউনিভার্সিটির ছাত্র, যাতে কোনো ধরনের ছাত্র এবং পুলিশ কোনো ধরনের সংঘর্ষ না হয়। আমি শিক্ষার্থীদেরকে আহ্বান করেছি যে যেন সড়কটি অবরোধ না করে সড়ক ছেড়ে দেয়। দাবিগুলো বলেছে, এগুলোকে বাস্তবায়নের জন্য আমি আলাপ আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেব। দিনভর এই বিক্ষোভকালে ভোগান্তিতে পড়েন দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে চলাচলকারী মানুষ। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এদিকে মাইক্রোবাস স্ট্যান্ড উচ্ছেদকে ঘিরে সিলেটের চৌহাট্টায় পরিবহন শ্রমিক ও সিটি কর্পোরেশন কর্মচারীদের দফায় দফায় সংঘর্ষে পুলিশ সহ অন্তত 10 জন আহত হয়েছে। ভাঙচুর হয়েছে প্রায় 20টি যানবাহন। সিলেট নগরীর চৌহাট্টা এলাকায় প্রায় 35 বছর ধরে চলছে মাইক্রোবাস ও প্রাইভেট কারের অবৈধ স্ট্যান্ড। সম্প্রতি রাস্তা প্রশস্ত, ড্রেন তৈরির জন্য গাড়ি সরানোর নির্দেশ দেয় সিটি কর্পোরেশন। এতে সাড়া দেয়নি পরিবহন শ্রমিকরা। বুধবার দুপুর 1টার দিকে মেয়র আরিফুল হক চৌধুরী ও ভ্রাম্যমাণ ম্যাজিস্ট্রেট উচ্ছেদ অভিযানে গেলে পরিবহন শ্রমিকদের সঙ্গে সংঘর্ষ শুরু হয়। তা চলে প্রায় আধ ঘন্টা। পুলিশ সহ আহত হয় অন্তত 10 জন। এ সময় শটগান সহ একজনকে আটক করেছে পুলিশ। পুলিশ ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরিবহন শ্রমিকদের দাবি, সিটি কর্পোরেশন পুনর্বাসন না করে তাদের সরাতে চাচ্ছে। এদিকে রেল কলোনিতে 114টি বাসার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। প্রতিবাদে সিলেট রেল স্টেশনে অবরোধ করে রেল শ্রমিকরা। এতে কয়েকটি ট্রেন আটকা পড়ে। কর্তৃপক্ষের আশ্বাসে 1 ঘন্টা পর অবরোধ প্রত্যাহার করে শ্রমিকরা। রাজধানীর যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন ও যানজট সমস্যা সমাধানে মেট্রো রেলকে অগ্রাধিকার দিয়ে প্রকল্প বাস্তবায়ন করছে সরকার। 2030 সালের মধ্যে ঢাকার চারপাশকে সংযুক্ত করে 6টি মেট্রো রেল নির্মাণ করা হবে। মাঝপথে আছে দেশের প্রথম মেট্রো লাইন 6 এর নির্মাণ কাজ। জমি অধিগ্রহণ সহ সব প্রতিবন্ধকতাকে পেছনে ফেলে অন্য 5টি মেট্রো লাইন নির্মাণের ক্ষেত্রেও অগ্রগতি কম নয়। রাজধানীর যানজট নিরসনে 2030 সালের মধ্যে প্রায় 129 কিলোমিটার মেট্রো রেল নির্মাণের পরিকল্পনা করেছে সরকার। এর মধ্যে 67 কিলোমিটারের বেশি থাকবে উড়াল পথে, আর 62 কিলোমিটার হবে পাতাল রেল। উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত এমআরটি লাইন 6 এর নির্মাণ কাজের মধ্য দিয়ে সে পথে অনেকটাই এগিয়েছে সরকার। কর্মপরিকল্পনা বলছে 2026 সালের মধ্যে নতুন বাজার থেকে পিতলগঞ্জ পর্যন্ত মেট্রো রেল 1, 2028 সালের মধ্যে মেট্রো 5 এবং 2030 সালের মধ্যে মেট্রো লাইন 2 ও 4 এর নির্মাণ কাজ শেষ হবে। প্রকল্প বাস্তবায়নের দায়িত্বে থাকা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি বলছে, ডিটেইল ডিজাইন ও মাঠ পর্যায়ের জরিপের কাজ শেষ হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে কিভাবে প্রকল্প বাস্তবায়ন হবে সেটি নিয়ে কাজ করছে পরামর্শক প্রতিষ্ঠান।
এমআরটি লাইন 1 যেটা বাংলাদেশের প্রথম আন্ডারগ্রাউন্ড মেট্রো রেল বা পাতাল রেল নির্মাণ করা হচ্ছে, এটা যে আমাদের যত ধরনের স্টাডি ছিল, যত ধরনের সার্ভে ছিল, এগুলো আমরা সম্পন্ন করেছি। এটার জন্য যে বেসিক ডিজাইন, সেই বেসিক ডিজাইনও আমরা সম্পন্ন করেছি। আমাদের যে ডিটেইল ডিজাইন, এই ডিটেইল ডিজাইনের 65% ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। তারপরে এমআরটি লাইন 5 নর্দার্ন রুট, এই এমআরটি লাইন 5 নর্দার্ন রুটের যে কাজটা শুরু হয়েছে, এটার এখন একই সাথে যতগুলো সার্ভে করার কথা ছিল এবং স্টাডি করার কথা ছিল, সেইগুলি শুরু হয়েছে। সরকারের পরিকল্পনায় মেট্রো লাইন 1, 5 ও 2 হবে উড়াল পাতাল সমন্বয়ে। উড়াল পথে 51টি আর পাতাল সড়কে থাকবে 53টি মেট্রো স্টেশন। রুট পরিবর্তন বা ইন্টারচেঞ্জের জন্য ভিন্ন ভিন্ন স্টেশনে যুক্ত থাকবে মেট্রো লাইন। মিরপুরে আমাদের হচ্ছে 6-এর সাথে আমাদের লাইন 5 নর্দার্ন রুটের হবে 10 নম্বরে। আবার যদি আমরা কারণ বাজারে আসি, তাইলে আমরা দেখব যে 6-এর সাথে এখানে হলো লাইন 1-এর নর্দার্ন রুট, 5 নর্দার্ন রুটের আসছে। আমাদের কাছে পুরো ইন্টারসেকশনগুলো আছে, দেওয়া আছে আমাদের অনলাইনে। সবগুলো ইন্টারসেকশন আমাদের ইতিমধ্যে চিহ্নিত করা হয়ে গেছে। ঢাকার চারপাশে 129 কিলোমিটার রেল লাইনে 104টি স্টেশন চিহ্নিত করা হয়েছে। সরকারের পরিকল্পনায় থাকা 6টি মেট্রো রেলের মধ্যে সবচেয়ে বেশি অগ্রগতি মেট্রো লাইন 6 এর নির্মাণ কাজে। ঢাকার যোগাযোগ ব্যবস্থা উন্নয়নে 2030 সালের মধ্যে 6টি মেট্রো রেল লাইন নির্মাণের পরিকল্পনা রয়েছে সরকারের। সেই পরিকল্পনা অনুযায়ী মেট্রো লাইন 6 এর নির্মাণ কাজ অনেকটাই এগিয়েছে। সবকিছু ঠিক থাকলে চলতি বছরের ডিসেম্বরেই উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত চালু হবে মেট্রো রেল। এছাড়া মেট্রো রেল 6 এর সাথে অন্য লাইনগুলোর সংযোগস্থলও চূড়ান্ত হয়েছে। সরকারের পরিকল্পনার মতো সঠিক সময়ে সবগুলো মেট্রো রেলের কাজ শেষ হলে এটি নিশ্চিতভাবে বলা যায় 2030 সালে বদলে যাবে ঢাকার যোগাযোগ ব্যবস্থা। যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়নে এ ধরনের প্রকল্পের প্রয়োজন রয়েছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। তবে সমন্বিত পরিকল্পনা না থাকলে ঢাকার মতো একটি জনবহুল ও অপরিকল্পিত শহরে মেট্রো বাড়তি বোঝা হতে পারে। মেট্রো নিজস্ব দুর্বলতা হলো সে যেই লাইনের মধ্যেই তৈরি করা হবে সেই লাইনের বাইরে কিন্তু আপনাকে সার্ভিস দিতে পারবে না। কিন্তু আমাদের মতো এই অপরিকল্পিত শহরে মানুষের অরিজিন এবং ডেস্টিনেশন, যাত্রার আরম্ভ এবং শেষটা এমন ক্রিসক্রস করা, এটা কিন্তু মেট্রোর অ্যালাইনমেন্টের সাথে যদি ম্যাচ না করে সে কিন্তু যাবে না। মেট্রোর সাথে সমন্বিত কাজগুলি যদি আমরা না করি, তাহলে দৃশ্যমান উন্নয়ন কিন্তু আমরা পাবো না। নগর ব্যবস্থাপনায় মেট্রো রেলকে যোগাযোগের হাব হিসেবে বিবেচনায় নিয়ে পরিকল্পনার তাগিদ বিশেষজ্ঞদের। রিশান নাসরুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। মেট্রো রেল প্রকল্পের প্রথম ধাপে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত আগামী 16 ডিসেম্বর পরীক্ষামূলকভাবে চালু করার আশা প্রকাশ করেছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। আর 2022 সালের ডিসেম্বরে পুরোপুরি চালু করার পরিকল্পনা রয়েছে সরকারের। বুধবার রাজধানীর দিয়াবাড়িতে মেট্রো রেল প্রকল্পের অগ্রগতি পরিদর্শন শেষে এসব জানান পরিকল্পনা মন্ত্রী। পূর্ণটা শেষ হতে হতে 22 সালেই শেষ হয়ে যাবে। তবে আমরা আশা করব আমাদের যারা কাজ করছেন এবং অন্য বন্ধুরা, আগামী যে বিজয় দিবস আমাদের সামনে আছে, এই আমাদের 50 বছর পূর্তির এই যে 16 ডিসেম্বর 21 সালের আসবে, আমরা অনুরোধ করব, আমরা প্রার্থনা করব যাতে করে আমরা বিজয় দিবসে আমরা প্রথম সেকশনটা এখান থেকে উত্তর থেকে আগারগাঁও পর্যন্ত আমরা ট্রেন চালু করতে পারবো। সরকারি কর্মকর্তা নিয়োগে ডোপ টেস্ট বাধ্যতামূলক করা হয়েছে। পাশাপাশি কলেজ বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে ডোপ টেস্ট চালুর বিষয়টি বিবেচনা করছে সরকার, জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক। মাদক মুক্ত করতে চট্টগ্রাম ও দিনাজপুর অঞ্চলে পরীক্ষামূলক প্রকল্প নেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভাপতি। বুধবার সচিবালয়ে কমিটির 5ম সভা শেষে আ.ক.ম মোজাম্মেল হক একথা জানান। মন্ত্রী বলেন, মাদকদ্রব্য নিয়ে সরকার উদ্বিগ্ন। এটি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীকে পরামর্শ ও নির্দেশনা দেওয়া হয়েছে। মাদক প্রতিরোধী উপজেলা কমিটি সক্রিয় করার জন্য বলা হয়েছে বলেও জানান তিনি। মন্ত্রী বলেন, কক্সবাজার সহ বৃহত্তর চট্টগ্রাম অঞ্চল ও দিনাজপুর জেলাকে মাদক মুক্ত করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবকে প্রধান করে কমিটি গঠন করা হয়েছে। পবিত্র রমজানকে সামনে রেখে ভোজ্য তেলের বাজার যৌক্তিক পর্যায়ে রাখতে ব্যবসায়ীদের মতামত নিয়ে খুচরা বাজারে প্রতি লিটার সয়াবিনের দাম 115 টাকা নির্ধারণ করেছে সরকার। বুধবার অত্যাবশ্যকীয় পণ্য বিপণন ও পরিবেশক নিয়োগ সংক্রান্ত জাতীয় কমিটির সভা শেষে একথা বলেন বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি। মন্ত্রী জানান, গত 6 মাসে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত সয়াবিন ও পাম তেলের দাম 65% বৃদ্ধি পেয়েছে, যার প্রভাব পড়েছে দেশের বাজারে। প্রতি লিটার সয়াবিন তেল
যেটা খোলা আর কি, যেটা লুজ বিক্রি হয়, এই 107 টাকায় দেবেন ওনারা। আর যারা নিয়ে বিক্রি করবে ডিস্ট্রিবিউটর, তারা হচ্ছে 110 টাকায়। আর খুচরা বাজারে 115 টাকা সর্বোচ্চ। প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল, যেটা 123 টাকা মিল গেটে, পরিবেশক মূল্য হচ্ছে 127 টাকা এবং 135 টাকা হচ্ছে ম্যাক্সিমাম রিটেল প্রাইস। এটা কিন্তু ম্যাক্সিমাম রিটেল প্রাইস। 5 লিটার বোতলজাত সয়াবিন 585 টাকা মিল গেটে, পরিবেশক মূল্য 600 টাকা আর এমআরপি হচ্ছে 625 টাকা। কতটি বাংলাদেশি রিক্রুটিং এজেন্সি মালয়েশিয়ায় কর্মী পাঠাবে সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ। দুপুরে মন্ত্রণালয়ে বাংলাদেশ ও মালয়েশিয়ার যৌথ ওয়ার্কিং গ্রুপের ভার্চুয়াল সভা শেষে এ কথা জানান তিনি। ইমরান আহমেদ জানান, এ বিষয়ে দুই দেশের উচ্চ পর্যায়ে আরও বৈঠক হবে। বাংলাদেশি শ্রমিকদের বিভিন্ন বিষয়ে মালয়েশিয়া ইতিবাচক মনোভাব দেখিয়েছে, আর করোনার প্রভাব শেষ হলে এই বিষয়ে ফলপ্রসূ সিদ্ধান্ত হবে বলেও জানান প্রবাসী কল্যাণ মন্ত্রী। গেল বছরের অক্টোবরে বাংলাদেশ থেকে নতুন করে অভিবাসী শ্রমিক নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল মালয়েশিয়া। আজ হোক কাল হোক এই সরকার পরাস্ত হবেই বলেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে এক প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। রাজধানীর শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে নাগরিক ঐক্যের প্রতিষ্ঠাতা সদস্য আবু বকর সিদ্দিকীর ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় মান্না এসব কথা বলেন। আপোষ বা চোরাগুপ্তা নয়, লড়াইকে আরও শক্তিশালী করে সরকারকে হটাতে হবে বলে মন্তব্য করেন তিনি। মাহমুদুর রহমান মান্না বলেন, বিরোধী দলের উপর হামলা ছাড়া এই সরকার আর কিছুই করতে পারেনি। দেশে অবকাঠামোর উন্নয়ন হলেও অর্থনৈতিক উন্নয়ন হয়নি। আরও কিছু খবর নিয়ে এখন একটি ডেস্ক রিপোর্ট। ন্যাশনাল ব্যাংক লিমিটেড ও শিকদার গ্রুপের চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি বীর মুক্তিযোদ্ধা জয়নুল হক শিকদারের কুলখানি ও দোয়া মাহফিল হয়েছে রায়েরবাজারের জেডএইচ শিকদার উইমেন্স মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রাঙ্গণে। এই সময় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। জেডএইচ শিকদারের বর্ণাঢ্য জীবনের স্মৃতিচারণ করেন সংসদ সদস্য বেগম মতিয়া চৌধুরী ও মাহবুবুল আলম হানিফ, ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়া, সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী, হাসানুল হক ইনু, পারভীন হক শিকদার ছাড়াও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন রাজনীতিক, ন্যাশনাল ব্যাংক ও শিকদার গ্রুপের বিভিন্ন স্তরের কর্মকর্তা কর্মচারী সহ পরিবারের সদস্যরা। প্রধানমন্ত্রীর নির্দেশনায় কারাবন্দীদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে বিভিন্ন উদ্যোগ নিয়েছে কারা অধিদপ্তর। কারামুক্তদের মাঝে বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মমিনুর রহমান মামুন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগের অতিরিক্ত সচিব ডক্টর তরুণকান্তি শিকদার, বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত পিটার ফারেন হোল্জ, ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন, ঢাকা আহসিনিয়া মিশনের পরিচালক ইকবাল মাসুদ সহ বিশিষ্টজনরা। সাবেক এমপি SBM ইকবালের বিরুদ্ধে ফৌজদারি দুর্নীতি সহ বিভিন্ন মামলা নিয়ে পুরনো রিপোর্ট আর্কাইভ থেকে মুছে ফেলার জন্য হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন বিডি নিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালেদি। বুধবার bdnews24.com অফিসে পেশাগত দায়িত্ব পালনে প্রভাবশালী ব্যক্তিদের চাপের অভিযোগ এনে এক সংবাদ সম্মেলনে নিউজ পোর্টালটির সম্পাদক এ অভিযোগ করেন। 24 জেলা থেকে 36টি আইনি নোটিশ পাঠানো হয়েছে বলেও জানান তিনি, যেখানে সব মিলিয়ে প্রায় 50,000 কোটি টাকার মানহানির মামলা করারও হুমকি দেওয়া হয়েছে। আসন্ন রমজানে বাংলা ভিশনের প্রচারের অপেক্ষমান পবিত্র কোরআনের আলো 2021 প্রতিযোগিতার বাছাই পর্ব অনুষ্ঠিত হয়েছে নরসিংদীতে। জেলা পৌর এলাকার ভাগদি মহল্লার একটি মাদ্রাসায় এই প্রতিযোগিতায় অংশ নেন 200 জন। অডিশনের 7 জনকে দেয়া হয় এস কার্ড। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাওলানা মোহাম্মদ মুজিবুর রহমান। প্রধান বিচারক ছিলেন হাফেজ সাইদুল ইসলাম সাইদ। পরে বিজয়ীদের পুরস্কৃত করা হয়। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব বিআরবি কেবলস শিরোনামগুলো আরেকবার জানিয়ে। কোটালীপাড়ায় শেখ হাসিনাকে হত্যা চেষ্টা মামলায় 10 জনের মৃত্যুদণ্ড বহাল। দেশ ও নারী নেতৃত্বের বিরুদ্ধে ওই ঘটনা হাইকোর্টের পর্যবেক্ষণ। আল জাজিরার রিপোর্ট অনলাইন প্ল্যাটফর্ম থেকে সরানোর নির্দেশ হাইকোর্টের। সামি সহ 4 জনের বিরুদ্ধে কাল রাষ্ট্রদ্রোহ মামলার আদেশ। জিয়াউর রহমানের খেতাব বাতিল করলে হাত পুড়ে যাবে, হুঁশিয়ারি বিএনপির। সরকার কারো উপর নির্ভরশীল নয় বলেছেন ওবায়দুল কাদের।
রেজিস্ট্রেশন করেও মেসেজ না পাওয়ার কারণ সার্ভার ডাউন, বলেছেন সমন্বয়কারীরা। এই মাসেই আসছে টিকার দ্বিতীয় চালান, জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের গ্রেফতারে 7 দিনের আলটিমেটাম। সিলেটে উচ্ছেদকে ঘিরে সংঘর্ষ, পুলিশ সহ আহত 10। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 1টায়। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.banglavision.tv ও facebook.com/banglavision এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavision news। সঙ্গে থাকার ধন্যবাদ।